আসসালামু আলাইকুম। যেহেতু রমজান চলে এসেছে, যার জন্য আমাদের কিন্তু খাবারের টাইম টেবিল একটা পরিবর্তন এসেছে এবং সেই সাথে আমাদের যে খাবারের তালিকা সেটাতেও স্যার অনেক পরিবর্তন এসেছে। তো আমরা দেখা যাচ্ছে যে 13-14 ঘন্টা পর ফাস্টিং এর পরে আমরা কিছু খাবার চুজ করি, তার মধ্যে থাকে দেখা যায় খেজুর থাকে, তার মধ্যে স্যার কিছু সুগারি কিছু ফুড থাকে, মানে জুস বা শরবত প্রসেস ফুড থাকে। তো সেগুলো দেখা যাচ্ছে ছোলা মুড়ি ভাজা পোড়া আর কি, যে পেঁয়াজু বেগুনি চপ এগুলো স্যার থেকে থাকে, দেখা যায় প্রত্যেকটা ঘরেই এই মেনুগুলো থাকে। তো অন্যান্য সময় থেকে রমজান মাসে এটা অনেক বেশি প্রেফার করা হয়। তো আমার প্রশ্ন হচ্ছে বা স্যার জানতে চাই যে এই খাবারগুলো খেলে এগুলো আসলে শরীরের উপর তো একটা প্রভাব পড়ে, আমরা সবাই জানি যে এটা শরীরের উপরে একটা মানে নেগেটিভ প্রভাব পড়ে, তারপরেও আমরা মানে এগুলো খেয়ে থাকি, কিন্তু এটা কি আসলে মনের উপর কোনো প্রভাব পড়ে কিনা সেটাও একটু জানার বিষয় জানতে চাই। তো সেই বিষয়গুলো স্যার একটু যদি মানে শরীর এবং মন কিভাবে স্যার এই খাবারগুলো আমাদের প্রভাবিত করতে পারে, বা এটার পরিবর্তে আমরা কি ধরনের খাবার খেলে আমাদের শারীরিক মানসিক ভাবে আমরা উপকৃত হব, সেটা মানে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং আমার জানার জন্য আমি আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ শারমিন। আসসালামু আলাইকুম, দর্শকদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে আসলে শারমিন, আপনার যে প্রশ্নটা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে আমি একটা জিনিস আগে ক্লারিফাই করতে চাই। যে জিনিসটা দুটো জিনিস অ্যাকচুয়ালি। একটা হচ্ছে আমাদের মাইন্ডসেট, মানে আমাদের ব্রেইন এমন একটা বিষয়, এমন একটি জিনিস যে আমরা আমাদের দীর্ঘদিনের লালিত যে অভ্যাস সেখান থেকে কিন্তু সহজে বেরোতে পারি না। এবং ব্যাপারটা এমন যে আমরা যদি জানি শুনি বুঝি তারপরে কিন্তু এটা আমরা চেঞ্জ করতে পারি না। হ্যাঁ, যেমন আমরা সবাই জানি প্রসেসড ফুড খারাপ, কিন্তু এটা থেকে আমরা বেরোতে পারি না। তারপরে ভাজা পোড়া খারাপ, এটা আমরা সবাই জানি। দেখা গেছে যে আমার ছেলেরা ওরা এখন ফিনল্যান্ডে আছে, তো ওরাও কিন্তু ওদের মাকে বলে যে রমজানে উপলক্ষে যে আম্মু ভাজা পোড়া বানাওনি কেন, বানাও, এই জন্য সে বাধ্য হয় যে সর্ষের তেল দিয়ে ভাজা করতে নাকি একটু সমস্যা, গৃহিণীরা এটা বলেন, আমি জানি না, আমার কাছে তো সবই একই, একটু সমস্যা হয় স্যার, তাই না? তো এই জন্য ওই ওখানে যদি অলিভ অয়েল খায়, কিন্তু ওই সর্ষে ওই ভাজা পোড়ার জন্য ওই যে সয়াবিন তেলের ওই কন্টেম্পোরারি যে তেল সেগুলি নিয়ে ব্যবহার করে ওগুলিও করে দিতে হচ্ছে। তাহলে যে আমাদের মাইন্ডসেটের ব্যাপারটা এটা ইম্পর্টেন্ট। আর যে জিনিসটা আপনি বললেন যে মানুষের আমাদের যে দেহ এবং মন, এইটাকে আমরা যে আলাদা করি, এটাও ওই ধরনের একটা মিথ। কারণ মন কোনো বায়বীয় কিছু না। আমাদের শরীরের ভিতরে শরীরের একটা অংশ হচ্ছে ব্রেইন, এবং ব্রেইনের একটা ম্যানিফেস্টেশন হচ্ছে আমাদের যেটাকে আমরা সচেতনতা বলি বা আমাদের কনসাসনেস। তো সেটা কিন্তু ব্রেইনের কোনো জায়গায় যদি সমস্যা হয়, আমার পার্সোনালিটি পাল্টে যাবে, আমার চিন্তা ভাবনা পাল্টে যাবে, আমার সমস্ত কিছু পাল্টে যাবে। শরীরের সাথে রিলেটেড শুধু না, আমাদের ব্রেইনের সাথে রিলেটেড। এবং যে জিনিসটা আমরা ভুল করি, আমাদের ব্রেন হচ্ছে এমন একটা মেশিন যে কিন্তু সবসময় রিফ্রেশ করে। কিরকম রিফ্রেশ করে? সবসময় সে চারিদিকের ইনফরমেশন গুলো নিয়ে বলে যে এভরিথিং ইজ ওকে, মানে সে ডিটেক্ট করার চেষ্টা করে কোনো থ্রেটেনিং কিছু আছে কিনা, এবং যখন থ্রেটেনিং কিছু না থাকে তখন সে আমাদেরকে আশ্বস্ত করে ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। থ্রেটেনিং কিভাবে? যদি একটা যে বোমের আওয়াজ মতো হয়, সে আগে ডিটেক্ট করার চেষ্টা করে অতীতের স্মৃতির সাথে এটা কি আসলে কোনো বোমার আওয়াজ নাকি কোনো পটকার আওয়াজ নাকি এটা সাইকেলের চাকা বাস্ট হয়েছে। তাহলে এইভাবে ব্রেইন আমাদেরকে রিঅ্যাসিওর করার চেষ্টা করে, এবং ব্রেইনকে ধোঁকা দেওয়া খুব সহজ। যেমন বিজ্ঞানীরা দেখেছেন যে যদি কাউকে যদি শুধুমাত্র তার চোখ বন্ধ করে তাকে যদি আপনার যে কাঁচা আলু যদি কেটে খাওয়ানো হয়, এবং একই সাথে যদি তার আপনার যে একটা আপেল খাওয়ানো হয়, বা সে যদি ঘ্রাণ না চিনতে পারে এবং না দেখতে পারে, হ্যাঁ, শুধু মানে তাকে দুইটা পিস কিউব দেওয়া হলো আলু, এটা আপনি নিজেও চেষ্টা করে বা বাসায় গিয়ে টেস্ট আপনারা দর্শকরা করতে পারেন, বাচ্চাদের উপরে এটা তাদেরকে গিনিপিগ বানিয়ে কাঁচা আলুর কিউব করে দিবেন এবং আপেলের কিউব করে দিবেন, তারপর তাদের চোখ বন্ধ থাকবে, নাক বন্ধ থাকবে, তারপরে তারা মুখে দিয়ে বলবে যে কোনটা আপেল ছিল কোনটা আলু ছিল, কেউ বলতে পারবে না। কিন্তু ঘ্রাণের জায়গাটা তো সেখানে কি করবো স্যার? ঘ্রাণটা তো একটু মানে স্মেলটা তো একটু নাকটা বন্ধ রাখতে হবে। আচ্ছা, নাকটাও বন্ধ করে এটা খেতে হবে। মানে তাহলে স্মেল, এবং আমরা যদি আইসাইট যদি না থাকে তাহলে শুধু টেস্ট দিয়ে আমরা কিন্তু ভেরিফাই করতে পারবো না। মানে খাবার হচ্ছে ব্যাপারটা এরকম যে আমরা খুব সহজেই ধোকার সম্মুখীন, এই জন্য কিন্তু ভেজাল দেওয়া খুব সহজ। ওই যে ওই রং যেগুলি ক্ষতিকর রং টং দিয়ে, তাহলে ওইটা দেখে মনে হয় যে ওইটা একটা ফ্রেশ
টাটকা, তাই না, আকর্ষণীয় আকর্ষণীয় মনে হবে। যে তরমুজের ভিতরে রং দেওয়া হয় আমরা জানি, যে শুনি। তো তাহলে তাহলে এই যে আমাদের যে এখন এই যে দেহ এবং মনের ভিতরে যে আলাদা পার্থক্য বলে কিছু নাই, যেটা আমরা জানলাম এবং শুনলাম, কিন্তু যে জিনিসটা হচ্ছে যে আমাদের ব্রেনের অ্যাক্টিভিটির থেকে তো আমাদের মন হচ্ছে। এখন এই যে খাবারগুলি যেগুলি হচ্ছে যে আমাদের কোনটা ক্ষতি করছে, কেন ক্ষতি করছে। আমরা ফাস্টিং ভালো, এটা তো আমরা জানি, সকল রিলিজিয়নে যেমন ফাস্টিং আছে ঠিক সেরকম বিজ্ঞানীরাও এখন বলেন, এবং এটা এটা সর্বসিদ্ধ, এটা মানে এটা একদম এস্টাবলিশড সায়েন্টিফিক্যালি, এটা পুরা এভিডেন্ট যে যত বেশি আমরা মানে অন্তত 14 থেকে 16 ঘন্টা কেউ যদি না খেয়ে থাকে, বাকি 8 ঘন্টার ভিতরে সে যদি খাওয়া দাওয়া করে, তাহলে এই যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটা হলো, ওই সময়ের ভিতরে মানে রোজার সময় ছাড়া অন্যান্য সময় কেউ পানি খেতে পারে, বা একটা হার্বাল টি বা র টি খেতে পারে, চিনি ছাড়া, দুধ ছাড়া খেতে পারে। হ্যাঁ, আর তাহলে এই সময়ের ভিতরে তার কোষের জন্য এটা অনেক উপকার হয়। কিরকম উপকার হয়, যেমন আমরা সাধারণত যেটা করি যে আমরা কার্বোহাইড্রেট বেসড, হ্যাঁ, আমরা কার্বোহাইড্রেটটা বেশি করে খাই, এটাই আমাদের প্রধান খাদ্য। এবং কার্বোহাইড্রেটের যেটা বড় সমস্যা হচ্ছে যে অনেকগুলি সমস্যা, তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে গ্লুকোজ স্পাইক হয়। আমরা ব্লাড সুগার মাপি, কিন্তু আমরা কিন্তু ইনসুলিন লেভেল মাপি না। কিন্তু কারো যদি ইনসুলিন লেভেল মাপা যায়, তাহলে কিন্তু তার ডায়াবেটিস হওয়ারও অনেক বছর আগেই তাকে চিহ্নিত করা সম্ভব যে আমার ডায়াবেটিস হবে, আমার ইনসুলিন মাত্রা বেশি, কিন্তু অথচ আমরা করি না। কেন করি না ভাই? কারণ আমরা আমাদের বিশ্বাসকে থ্রেটেন করে এরকম কিছু আমরা করতে চাই না। আমাদের কি বিশ্বাস? আমাদের বিশ্বাস হচ্ছে না ব্লাড সুগার কমাতে হবে, এইটাই প্রচলিত চিকিৎসা পদ্ধতি, ডায়াবেটিসের চিকিৎসা পদ্ধতি। 4 ঘন্টা পর পর এই অর্ধেকটা বিস্কিট, অর্ধেকটি কলা, 1/4 কলা, এই সমস্ত হাবিজাবি এই ধরনের ডায়েটের প্রেসক্রিপশন আমরা দিয়ে আসছি। এটাকে বলে সানকেন কস্ট ইফেক্ট। আপনি হয়তো জানেন কনকর্ড বিমান, এটা আমরা যখন ছোটবেলায় তখন ওই ছবি দেখতাম, হ্যাঁ, বিভিন্ন পোস্ট কার্ডে, কনকর্ড নামে খুব সুন্দর দেখতে বিমানটা, দেখলে চোখটা জুড়িয়ে যেত। সে কনকর্ড বিমান আমেরিকা এবং ফ্রান্সের একটা যৌথ উদ্যোগে বানানো। তাদের এটা ইয়ে ছিল যে এই বিমানটা শব্দের প্রথম সুপারসনিক আর কি যাত্রীবাহী বিমান, এয়ারলাইনার, জেটলাইনার। তো ওইটা দেখা গেল যে ওইটা করতে গিয়ে ওদের অনেক খরচ হয়েছে, মানে খাজনার চেয়ে বাজনার চেয়ে অনেক অনেক ক্ষতি হয়েছে। কিন্তু তারপরে ওরা এটা করেছে কেন? যে ওই যে এত টাকা খরচ করছে এর পিছনে, এখন এটা হবে না, অনেকটা আমাদের ক্লিনিকের মতন এখন অবস্থা আর কি। যাই হোক, তো এই যে সানকেন কস্ট ইফেক্টের কারণে তারা ওইটা চালিয়ে গেছে এবং তাদের আরো লস হয়েছে আলটিমেটলি। মানে ভর্তুকি দিয়ে চালিয়েছে। হ্যাঁ, ভর্তুকি আলটিমেটলি কিন্তু পারে নাই, কারণ কত আর ভর্তুকি দেবে। সেগুলো তো দুই দেশের সরকারে বাধ্য হয়েছে কনকর্ড প্রজেক্ট বাতিল করতে। তাহলে আমাদের সারা বিশ্ব জুড়ে যে ইন্ডাস্ট্রি ডায়াবেটিস নিয়ে তৈরি হয়েছে, সেই ইন্ডাস্ট্রিটা এত বেশি এক্সটেন্সিভ, কত কোটি কোটি মানুষের রুটি রুজি এটার সাথে জড়িত, তাই না? ইনসুলিন যে আবিষ্কার হয়েছে, ইনসুলিন কেন আবিষ্কার হয়েছিল? এটা হয়েছিল টাইপ 1 ডায়াবেটিসের জন্য, যারা ইনসুলিন ডিপেন্ডেন্ট, যাদের মানে জন্ম থেকে যাদের শরীরে ইনসুলিন তৈরি হয় না, তাদের জন্য। তাহলে সেই ইনসুলিনকে ডায়াবেটিক, যারা টাইপ 2 ডায়াবেটিক, মেটাবলিক সিনড্রোমের কারণে যারা ডায়াবেটিক, তাদেরকে আলটিমেটলি, কারণ যে পথ্য, যে প্রচলিত ডায়াবেটিক পথ্য, যে 4 ঘন্টা পর পর অর্ধেকটা করে সুগার ফ্রি বিস্কিট, যেটা কিনা কার্বোহাইড্রেট, এবং সকালের নাস্তার ভিতরে সে ব্রেড হোক আর সেই ওট কি বলে যে সিরিয়াল যেগুলি পরিস, এগুলি হোক না কেন, সেগুলি সব স্টার্চ। তাহলে এই যে স্টার্চ দিয়ে দিয়ে তাদের ডায়াবেটিসটা কন্টিনিউ করে, এবং এটা আরো বাড়ানো হচ্ছে, এবং তার ফলে তারা ইনসুলিন ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। মানে ওই বাইরের ইনসুলিন দিতে হচ্ছে। বাইরের ইনসুলিন কিন্তু তাদের জন্য তৈরি হয়নি, আবিষ্কৃত হয়নি। তাহলে একটা জিনিস যখন এভাবে আবিষ্কৃত হয়, যেমন ধরেন এই যে ইন্ডাস্ট্রিয়াল অয়েল, আমরা যে অয়েলগুলি খাই, যে যত রকম অমুক সিড অয়েল বলে, নামে ওটা সিড, ওগুলি অ্যাকচুয়ালি, যেমন কানাডাতে প্রথম যখন সিড অয়েল তৈরি হয়, এটা হচ্ছে কানাডাতে, মানে খাবারের জন্য। ওরা এটা যে ইয়ে হিসেবে দিত, গাড়িতে ব্যবহার করতো, গাড়িতে বা যে ইন্ডাস্ট্রি ইয়াতে অয়েল হিসেবে ব্যবহার করতো, হ্যাঁ, জ্বালানি হিসাবে। তো পরে যখন গাড়ির জন্য গ্যাসোলিন বা এরকম কিছু তৈরি হলো, তখন ওরা চিন্তা হলো এগুলি তাহলে কি হবে, খাবারের জন্য। তখন ওরা ওইটাকে খাবারের জন্য ওইটাকে প্রক্রিয়াজাত করলো। তাহলে কানাডাতে কিন্তু প্রথম এটা তৈরি হয়, এবং এটা দেখা যায় এটা অনেক লাভজনক। তাহলে এই যে ফুড বিজনেস এবং হেলথ বিজনেস দুইটা একত্রে জড়িত, এগুলি বিলিয়ন বিলিয়ন ডলারের শুধু ব্যাপার। আমরা এটা মনে করলে হবে না যে অনেকে ধনী হয়ে যাচ্ছে, ধনীরা অনেক ধনী হচ্ছে, যারা মাফিয়া,
শুধু মাফিয়া না, তাদের কাছে তো জব করছে আমার মতন অন্য অতি সাধারণ মানুষরা বিভিন্ন দেশে কাজ করছে, তাহলে তাদেরও রুটি রুজির ব্যাপার জড়িত। জি এই কারণে এই যে থ্রেটেন্ড হবে, যে ইন্ডাস্ট্রিটা থ্রেটেন্ড হবে, কারণ এই যে প্রচলিত যেটা এখন, এইটাকে যদি স্বীকার করে নেওয়া হয় যে না আসলে আমরা এই যে যেভাবে আমরা ডায়াবেটিসের চিকিৎসা করছি দ্যাটস রং, অল রং, তাহলে তো তাদের এই যে এতদিন তালিকালি সব মিথ্যা, ওই মিথ্যাটা মানুষ মেনে নিতে পারে না। মেনে নিতে পারে না বলে তারা চোখ বন্ধ, ওই যে আমরা যে একটা কার্টুন বা একটা ছবি দেখবেন অনেক জায়গায়, যে ওই যে বানরের চোখ বন্ধ, কান বন্ধ, মুখ বন্ধ, আমি কিছু দেখতেছি না, শুনতেছি না, আমি কিছু বলবো বলতেছি না। না। তাহলে আমরা সেভাবে আছি, আমরা দেখেও আমরা অন্ধ হয়ে আছি। এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে যে কার্বোহাইড্রেট যখন যাবে ব্লাড সুগার স্পাইক হবে, মানে শার্প করে বাড়বে। এই শার্প যেটা হবে তখন ওইটা শরীরে গ্লাইকেশন তৈরি করবে। গ্লাইকেশনটা হচ্ছে মানে ক্যারামেলের মতন, এই যে চিনি আপনি যখন জাল দিলে পর ক্যারামেল হবে, পুডিং বানানোর সময় যে হ্যাঁ, যে ক্যারামেল ক্যারামেলটা চটচটে আঠালো, তাহলে ওই যে গ্লাইকেশন হবে এবং শরীরের বিভিন্ন কোষে, মাইটোকন্ড্রিয়া, অর্গানের প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় এবং ব্রেনের নিউরনে সমস্ত জায়গায় ওটা ওরকম ক্যারামেলাইজেশন হবে। যার ফলে এবং রিসার্চে দেখা গেছে যে কাউকে যদি এরকম মানে গ্লুকোজ স্পাইক বাড়ানোর মতন একটা এরকম কোনো মিষ্টি জাতীয় জিনিস খাবার দেওয়া হয়, তার ওই স্পাইকটা আবার 1.5 ঘন্টার ভিতরে আবার শার্প ওটা ফল করবে। কেন ফল করবে? কারণ হচ্ছে যে যখনই ব্লাড সুগার বাড়বে তখন আমাদের শরীরে ইনসুলিন ওটা নিয়ে আসবে, ইনসুলিন রেসপন্স হবে, ইনসুলিন বের হবে প্যানক্রিয়াস থেকে। ইনসুলিনের কাজ কি? এই যে অতিরিক্ত গ্লুকোজ সেটাকে জমাবে। ইনসুলিনের কাজ হচ্ছে, ইনসুলিন কিন্তু ভালো হরমোন, মানে শরীরের এটা মানে সঞ্চয় করবে, যাতে গ্লুকোজটা কাজে লাগে পরবর্তীতে, তাহলে সে সঞ্চয় করতে থাকবে। তাহলে স্পাইক হলে সে সাথে সাথে বের হয়ে এসে ওটাকে ধরে বিভিন্ন কোষের মধ্যে ঢুকাবে। যেটা সমস্যা হচ্ছে যে এই যে দুই দিকে সমস্যা, যে এইভাবে ঢুকাতে ঢুকাতে সে এক্সস্টেড হয়ে যাবে, তখন ইনসুলিন ওই যে আর কাজ করতে পারবে না, এবং তার ওই যে ওই রক্তে যখন যত বেশি থাকবে তত তার গ্লাইকেশন বেশি হবে, যে বিভিন্ন অর্গানে গিয়ে গিয়ে ওরা যে মানে ওরকম চটচটে করবে, ইনফ্লামেশন তৈরি করবে। আর ইনসুলিনটা যেহেতু সেলের মধ্যে ঢুকাচ্ছে, তাহলে ইনসুলিন কিন্তু শরীরের ফ্যাটকে আর কাজে লাগাতে পারবে না, কারণ ও তো তখন ওই সংগ্রহের মোডে আছে। সে এক্সট্রা সুগার মানে তাকে ফ্যাটে পরিণত করতে হবে, তাহলে শরীরের ফ্যাটটা যাবে না। আবার ওদিকে যেহেতু আমি শার্প রাইজ হচ্ছে, তার 1-1.5 ঘন্টা পরে আমার ক্রেভিং তৈরি হবে, ওই যে কমে গেছে, যা তাও ক্ষুধার্ত স্টোরে থেকেই যাচ্ছে, কিন্তু তারপরেও তার ক্রেভিং আসছে। হ্যাঁ, মানে ওই যে অনেকটা জলাতঙ্কের মতো, মানে তার তৃষ্ণা পাচ্ছে কিন্তু সে খেতে পারতেছে না। কিন্তু এইখানে হচ্ছে ওরকম যে তার মানে বারবার ক্ষুধা লাগতেছে, খাচ্ছে, কিন্তু সেটা কিন্তু তার কোনো কাজে লাগছে না, শরীরে জমছে। তাহলে এখন আমরা যেটা করি, এই যে খাদ্যাভ্যাসটা আমাদের বুঝতে হবে যে আমরা রমজানে যে ফাস্টিং এ রোজাতে আমাদের তো উপকার অবশ্যই হচ্ছে, কিন্তু এই উপকারটাকে আমরা ধরে রাখতে পারছি না। কারণ আমাদের ইফতার যে খাদ্যাভ্যাস আমরা কি করছি, আমরা এই যে ইফতার থেকে খাওয়া শুরু করছি, তারপরে আবার আমরা রাতে একবার খাচ্ছি, আবার আমরা সেহরিতে খাচ্ছি। এবং একটা জিনিস বুঝতে হবে যে আমাদের শরীর কিন্তু কেমিক্যাল চিনে, সে উৎস চিনে না। মনে করেন যে খেজুরও তার কাছে যায়, কোকা কোলাও তার কাছে তা, এবং যে কোনো সুগার মানে এমনি সাদা চিনি আর আখের চিনি হোক, আর সেই অর্গানিক আখ দিয়ে তৈরি করা বা বিটের চিনি হোক, সব চিনি বা মধু, সে সুন্দরবনের খাঁটি মধুই হোক অথবা ভেজাল মধুই হোক, অথবা সেই কালোজিরা ফুলের মধুই হোক, ভিতরে আসতে পারে। যে দরজা ধাক্কাচ্ছেন, ভিতরে চলে আসেন। আচ্ছা, তাহলে যে কোনো মধুই হোক না কেন, যে সবই কিন্তু চিনি, সুগার। হ্যাঁ, যান প্লিজ। আমার মেয়েরা আছে, ওরা হেল্প করবে। তাহলে আমরা যে শরীর কিন্তু মানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মলিকুল চিনবে, এটা কিসের থেকে মাধ্যমটা কোন মাধ্যমে আসলো সেটা ম্যাটার করে, ব্যাপার না। হ্যাঁ, এখন আমরা বলতে পারি যে ঠিক আছে, মধুকে আমরা জানি এটা অনেক উপকার করে, হ্যাঁ, মধুর ভিতরে অনেক ভালো অ্যালকোহল অনেক কিছু আছে, কিন্তু তার ভিতরে ফ্রুক্টোজ যে আছে এটা তো অস্বীকার করার কিছু নেই, এটা তো অবভিয়াস। তাহলে ওই মধু খেলেও আবার স্পাইক হবে, অবধারিত ভাবে হবে, এটার কোনো মাপ নেই। খেজুর খেলেও তাই, আপেল খেলেও তাই, জুস খেলেও তাই, সবকিছু, আপেল জুস বা অরেঞ্জ জুস সবকিছুতে পারবে। আমাদের ধরেন নবীজির আমলে তখন কিন্তু এরকম আমরা শুনেছি যে
শুধুমাত্র দুটো খেজুর দিয়ে ইফতার করার কথা, তাই না? করার কথা, জি স্যার। তাহলে ওই যে দুটো খেজুর দিয়ে ইফতার, ওনারা কি আমাদের মতন সেডেন্টারি লাইফ লিড করতেন? ওনাদেরকে প্রচুর পরিশ্রম করতে হতো, যার ফলে ওই দুটো খেজুর খেলে তাদের স্পাইক হওয়ার সুযোগ হতো না, কারণ তাদের শরীরে এত ডিমান্ড সবসময় যে ওই দুটো স্পাইক করার আগে ওটা শরীর নিয়ে নিত, রিকোয়ারমেন্টের জন্য ওটা নিয়ে নিত। এই কারণে তাদের কোনো ক্ষতি হয়নি। কিন্তু এখন যদি আমরা এই যে রোজার ইফতার খুলে যদি আমরা চিনি দিয়ে বানানো শরবত, চিনি কেন, মানে খেজুরের পরে তো আরো অনেক কিছু থাকছে, শুধু খেজুরেই কিন্তু সীমাবদ্ধ থাকছে না। এবং চিনি কেন আমরা মনে করি আচ্ছা চিনি না, আমরা আখের গুড়, আমরা কোথায় অর্গানিক যে ইউরিয়া বিহীন আখের গুড় সংগ্রহ করলাম। যাই করি না কেন, সুগার, ফ্রুক্টোজ ইজ ফ্রুক্টোজ, গ্লুকোজ ইজ গ্লুকোজ। এবং তেল তো আছে, আমরা এগুলিতে হয়েছে যেটা বললাম যে সর্ষের তেল দিয়ে বানানো হলে সেটা আবার মুখে রুচবে না। এবং এটাও দেখা গেছে যে যদি হাই হিটে কোনো রান্না করা হয় সেই রান্নাটা কিন্তু কার্সিনোজেনিক, কিন্তু রান্না করতে হলে একদম মিডিয়াম টু লো হিটে করতে হবে। আবার আমরা যে ফ্রুট যদি খাই বা এইগুলি মানে যেটা বললাম যে জুস খেলে স্পাইক হবে, কিন্তু এটা কিছুটা কম হবে যদি আমরা হোল ফ্রুট খাই। অর্থাৎ ধরেন একটা অরেঞ্জ, সেই অরেঞ্জটাকে যদি আমরা কোয়া খুলে খুলে চাবায় চাবায় খাই, ইয়েগুলি সহ, যে কিনা বিচিটা ফেলে যে মানে কোয়ার যে ছাপা সহ খাই, যেটা আমরা ছোটবেলায় শিখে আসছি, মানে ওই যে ছিল সভ্যতা যে ওটাকে ফেলতে হবে, ওইটা খেতে হবে। কারণ ওইটা সহ খেলে ওই ফাইবারটা গ্লুকোজটা অ্যাবজর্বে একটু বাধা দিবে, একটু ধীরে ধীরে গ্লুকোজটা শরীরে অ্যাবজর্ব হবে, তাহলে স্পাইকটা ওইভাবে হবে না। তাহলে এখন যদি আমরা চলে আসি যে ইফতারিতে, তাহলে আমাদের কি ধরনের খাদ্যাভ্যাস করতে হবে? এক হচ্ছে যে মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করা যেতে পারে, অ্যাভয়েড করতে হবে। এখন সবাই হয়তো বলবেন যে মিষ্টি একদম বন্ধ করলে কিভাবে হবে? হ্যাঁ, মানে একটা জিলাপি থাকে, তারপরে মানে বিভিন্ন ধরনের জুস, শরবত, এগুলো মানে সরাসরি আর কি চিনি লেবুর শরবত। স্যার এখানে লেবুর বিষয়টা, চিনি লেবু দিয়ে শরবত, কিন্তু ওর মধ্যে চিনি দিলে আবার সেই যেটা একই হয়ে যাচ্ছে, সেটা একটা। স্যার ওই ইফতারের পরের খাবারের যাওয়ার আগে আমি আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে স্যার আমাদের দেশে বা আমাদের পরিচিত অনেকের মানে আত্মীয় স্বজন পরিচিতদের অনেকেই দেখা যায় যে তারা ডায়াবেটিক্সে আক্রান্ত, এবং তারা যখন ওই যে মেনুটা ডাক্তার দিচ্ছেন ওই মেনু ওই অনুযায়ী যখন তিনি ডায়াবেটিস আর বাড়বে, মানে ওইগুলো যে অনুযায়ী করছেন, বা সকালে হাঁটার কথা বলছেন, সকালে যদি সকালে বা একটা টাইমে সে হাঁটে, এবং সে ওই যে ওই কয়েক ঘন্টা পর পর যে খাবার, অর্ধেক বিস্কিট বলেন বা ভাতের বদলে স্যার রুটির বিষয়টা স্যার আপনার কাছে একটু জানতে চাই। যে আমাদের দেশে মনে করা হয় যেন ভাতটা ক্ষতিকর, বাট রুটিটা ঠিক আছে। তো সেক্ষেত্রে স্যার রুটির বিষয়টা যদি একটু বলেন সেটা। আর হলো এই যে ওই ডায়েট চার্ট যদি ফলো করে, তখন দেখা যায় তারা যে কিছুদিন পর পর, এক মাস পর বা কয়েক সপ্তাহ পরে যে তার ডায়াবেটিক্সটা টেস্ট করেন, তাতে দেখা যায় তাদের নরমাল চলে আসে। কিন্তু এটা যখন এলোমেলো হয়ে যায় তখন তারা বলেন, তখন তাদের কাছেও কেমন মনে হয়, এবং ডাক্তারের কাছে যখন যান তখন দেখা যায় যে তাদের ডায়াবেটিস লেভেলটা বেড়ে গেছে। তো স্যার এটা কি আসলে মানসিক কোনো ব্যাপার, না এটা আসলে কি কারণে হয়? আচ্ছা, মানসিক কোনো ব্যাপারই না, এটা হচ্ছে জাস্ট মানে আমাদের মেটাবলিজম, এটা হচ্ছে জাস্ট অঙ্কের হিসাব, যোগ বিয়োগের হিসাব। এখানে আর কোনো মানে বায়বীয় কিছু নাই, এখানে কোনো মানে অদৃশ্য কোনো কিছুই নাই, হ্যাঁ, রহস্যজনক কিছুই নাই। ওই যে যারা ডায়াবেটিকের মাপে হয়, তারা কিন্তু ডায়াবেটিসের ওষুধ ছাড়তে কিন্তু পারে না। ওষুধ কিন্তু তাকে ঠিকই খাইতে হচ্ছে। ওই যে 4 ঘন্টা পর পর সে আধাখানা বিস্কিট আর অর্ধেকটি কলা আর 1/3 আপেলই খাক না কেন, তাকে কিন্তু ডায়াবেটিসের ওষুধ কিন্তু চলাই যেতে হচ্ছে। তাহলে ওই কেন চালায় যেতে হচ্ছে? কারণ সিস্টেমটা তাই। তাহলে আমি যেটা সাজেস্ট করবো যে ইফতারির জন্য বা মানুষের খাওয়ার জন্য, তাহলে কোন ধরনের খাবারটা আমাদেরকে নিতে হবে? আমাদের প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট যদি নিতে হয়, তাহলে সেটা হতে হবে আপনার ভেজিটেবলস, নট ফ্রুট। যেহেতু ফ্রুটে সুগার আছে, আমরা যতই ভালো বলি কেন, আমরা একসময় শুধু জানতাম আম বুঝি খারাপ, আম খেলে ডায়াবেটিস বাড়ে, ছোটবেলা থেকে শুনে আসছি। কিন্তু আম শুধু না, এভরিথিং, সকল ফ্রুটই হচ্ছে তাই। কারণ এটা তো হচ্ছে কি অ্যাডিকটিভ। ফ্রুটটা কেন? কারণ গাছ চেয়েছে তাদের বীজ চারিদিকে ছড়াক, এই জন্য তারা লোভ দেখিয়েছে। সে লোভটা কি? এটা মিষ্টি অ্যাডিকশন হবে, মিষ্টিটা খাবে, অন্য প্রাণীরা খাবে, তাদের বীজটা অন্য জায়গায় ছড়াবে, এই জন্য ওরা মিষ্টি বানিয়েছে। এবং ওরা হচ্ছে অ্যান্টি নিউট্রিয়েন্ট তৈরি করে, কারণ অন্য
আচ্ছা আমরা এটা আপনি টেস্ট করে দেখেন যে লাইভটা চলছে কিনা, যদি চলে তাহলে আমরা কন্টিনিউ করব। এখনো পর্যন্ত চলছে দেখা যাচ্ছে। চলছে না? গুড। আমাকে দেখা যাচ্ছে, মোবাইল টিপতেছি। আচ্ছা, ভেরি গুড। তো যেটা আমরা যেটা বলছিলাম, হ্যাঁ, যে ওই কার্বোহাইড্রেটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এটার মধ্যে যে কেমিক্যাল অনেক কিছু থাকে, এগুলিকে অ্যান্টি নিউট্রিয়েন্ট বলে, ফাইটেট থাকে। তারপরে যেগুলি করে কি, যে অন্যান্য বরং আমরা নিউট্রিশনকে নিতে বাধা দেয়, আমরা সেটাকে উল্টো ভাবে ব্যবহার করি। যেমন এই আমরা রুটির কথা বলছিলাম, যে রুটি যেগুলি গম বা এগুলির ভিতরে থাকে গ্লুটেন, এগুলির কাজ হচ্ছে গাটকে ফুটা করে দেওয়া, লিকি গাট। কেন ফুটা করবে? কারণ এটা হচ্ছে বুবি ট্র্যাপ। হ্যাঁ, আমরা হচ্ছে শত্রু গাছের কাছে, কারণ আমরা তাদের বীজ খাই, তাদেরকে আমরা ধ্বংস করছি। এই জন্য তারা পালাতে পারছে না। তখন তাদের শরীরে এমন মেকানিজম তৈরি করছে যে আমরা যখন তাদেরকে চাপাবো, কামড়াবো, তখন তারা ওই ক্ষতিটা করবে। তারা আমাদের গাছের ভিতরে ফুটা করবে এবং সেখান থেকে আমাদের যাতে ওই ইনফ্লামেশন হয়। কারণ ফুটা করলে তাহলে যে র জিনিস আমাদের খেলে তো তাহলে তো শরীরের রোগ প্রতিরোধ মানে ইমিউন সিস্টেম অ্যাক্টিভেটেড হবে। কারণ বাইরের একটা জিনিস তো শরীরের ফরেন বডি, শরীর শুধু গ্লুকোজ মানে ওই সূক্ষ্ম রিফাইন, এটা আবার পরে একটা সেকেন্ড ইয়েতে করবে। এই যে বললাম না, যে এই টেকনিক্যাল জিনিসগুলি না থাকলে আসলে প্রবলেম হওয়াটাই স্বাভাবিক। বন্ধ করে দিই, হ্যাঁ।